আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের মাঝে আবার ফিরে আসলাম ক্লাস নেওয়ার জন্য। তো আজকে আমাদের অ্যালগরিদম 2 ক্লাস নেওয়ার কথা ছিল। তো সেই হিসাবে আমরা অ্যালগরিদম 2 ক্লাসটা আজকে নিব। তো মজার মজার কিছু জিনিস দেখাবো অ্যালগরিদমের, যেগুলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো তার আগে সবাই একটু জানাবেন ভিডিও এবং সাউন্ডটা ক্লিয়ার কিনা। অনেকদিন পর আপনাদের মাঝে আবার ভিডিও এবং সাউন্ড দুটা জিনিস ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু আমাকে জানাবেন, হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তো আজকে আমরা অ্যালগরিদম 2 ক্লাসটা নিব। আপনাদের কমেন্ট আশা করছি। ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? ভ্যারি গুড, ভ্যারি গুড, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আহ, তো ক্লিয়ারলি শুনতে পাই, ভালো। তো আমরা আজকে বিভিন্ন প্রকার অ্যালগরিদমগুলো দেখব, যে ডিফারেন্ট টাইপস অফ অ্যালগরিদম কী কী আছে, কি কেন তাদেরকে ক্লাসিফিকেশন করা হয়েছে, এবং সেই টাইপগুলোর মধ্যে আমরা দুই একটা অ্যালগরিদম আজকে দেখব। আচ্ছা, সো সো ওগুলো আমরা দেখার পরে আমাদের মোটামুটি অ্যালগরিদম সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে, এবং আমরা প্রতিটা অ্যালগরিদমকে ভেঙে ভেঙে দেখব যে কেন তারা এই টাইপ, কেনই বা তাদেরকে ভাঙা হয়েছে, বা কী জন্য করা হয়েছে, এই জিনিসগুলো আর কি। সো যাই হোক, আমরা ওই পর্যন্ত ইনশাল্লাহ ধৈর্য সহকারে একটু দেখার শুরু করি। তো আমার হার্ড ডিস্কটা নষ্ট হয়ে গেছিলো বা কিছু একটা প্রবলেমের কারণে আমি আসলে এতদিন আসতে পারিনি, আসলে নেটওয়ার্কে আসতে পারিনি। তো যাই হোক, আজকে আসছি। তো আজকে আমাদের ক্লাসগুলো হবে। তো সবাই একটু খেয়াল করি। তো আমি এখন শুরু করব আর কি। তো যারা যারা আছেন তারা করবেন। আরেকটা কথা, ওই যে যারা আমি যে আপনাদের কয়েকটা লেকচার শিট দিয়েছিলাম ক্লাস শুরু হওয়ার আগে, ওরকমভাবে অ্যালগরিদমের আর অ্যালগরিদমের লেকচার শিট করবেন। কারা কারা করবেন সেগুলো আমি ক্লাসটা শেষ হলে একটা পোস্ট দিব। ওই পোস্টের মধ্যে আমি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমকে তিনটা ভাগে ভাগ করব। তিনটা ভাগে আপনারা পুরা নেট সাফিং করে, মানে পুরা নেটওয়ার্ক নেট খুঁজে খুঁজে বের করে কিছু কাজ করবেন। তাতে দুই ধরনের সুবিধা হবে। দুই ধরনের সুবিধা হবে, যে আপনার পুরো নেট কাটা হলো, এবং আপনারও খুঁজতে সুবিধা হবে আর কি, পড়তে সুবিধা হবে। যখন আপনি নেট কাটবেন তখন অনেকগুলো পড়া আপনার অটোমেটিকলি আপনার হয়ে যাবে। সো নেট গেটে যখন আপনি উঠাবেন, তো কিছু জিনিস আপনার ইজিলি হয়ে যাবে। তো সেই জিনিসগুলোর জন্য আম, সেই জিনিসগুলো যাতে ঠিকভাবে হয়, সেজন্য আমি আসলে আপনাদের থেকে এটা নিব আর কি। তো আমি ডিটেলস আপনাদেরকে বলে দিব কখন, আজকের ক্লাস শেষ হলে। সবাই একটু মনে করবেন, হ্যাঁ। আচ্ছা, সো ভেরি গুড এভরিওয়ান। তো আমরা আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, সো আজকে আমরা পড়াবো অ্যালগোরিদম। সো প্রথমে আমরা চলে আসি যে অ্যালগোরিদম কী জিনিস, আমি একটু লেখালেখি করি, তারপর আমি ডিটেলস পড়াবো, হ্যাঁ। আচ্ছা,
তো আজকের ক্লাস অনুযায়ী যেহেতু আমাদের অ্যালগরিদম পড়ানোর কথা ছিল সেই অনুযায়ী আমরা একটু একটু দেখি। প্রথম হলো অ্যালগরিদমটা কী জিনিস। আমরা যদি দেখি যে অ্যালগরিদম হলো প্রসেস অর সেট অফ রুলস, যেটা কি একটা ক্যালকুলেশন অফ দ্য প্রবলেম বা একটা প্রবলেমকে সলভ করার জন্য যেসব রুলস সেগুলোকে একসাথে আমি বলবো অ্যালগরিদম। তাহলে এই জিনিসগুলো লাস্ট 4টা ক্লাস আপনাদেরকে পড়াচ্ছি, তারপর আরেকবার একটু দেখাচ্ছি কারণ আসলে দরকার। তো আমি যদি বলি যে অ্যালগরিদম কি কি, যে বলবো যে অ্যালগরিদম হলো একটা সেট অফ রুলস যেটা কি করে একটা প্রবলেমকে সলভ করার জন্য এই জিনিসগুলোকে করা হয়। ধরেন আমি যদি আপনাকে একটা প্রবলেম সলভ করার কথা বলি যে আপনার লাইফের এই সমস্যাটা আপনি সলভ করবেন, তখন কিন্তু আপনি চিন্তা করবেন যে প্রথমে আমার টাকা দরকার, তারপরে লাইফের এই প্রবলেমটা সলভ করার জন্য তারপর আমার কারো একটা হেল্প দরকার, সেই পার্সনকে আপনি খুঁজবেন, টাকাটা ওই জায়গায় ইনভেস্ট করবেন, তারপর সলভ করবেন। এই যে একটা প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলবো অ্যালগরিদম। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাইয়া এত অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদমকে আবার আমরা ক্লাসিফাই করার কী দরকার, কেন ক্লাসিফাই করি? হ্যাঁ, ধরেন এক এক ক্যাটাগরি অ্যালগরিদমকে যদি আমি এক একটা গ্রুপে নিয়ে যাই তখনই কিন্তু আমার ক্লাসিফিকেশনটা হয়ে যায়। ধরেন এই গ্রুপে এক ধরনের অ্যালগরিদম নিয়ে আসলাম, এই গ্রুপে আরেক ধরনের নিয়ে আসলাম, এই গ্রুপে আবার আমি আরেক ধরনের নিয়ে আসলাম। এভাবে যখন গ্রুপ ওয়াইজ নিয়ে যাব, এইভাবে যখন আমি গ্রুপ ওয়াইজ একটা অ্যালগরিদমকে একটা অ্যালগরিদম এক একটা জায়গায় নিয়ে যাব, তখনই সেটাকে আমার ক্যাটাগরাইজ হয়ে গেলো। তাহলে ক্যাটাগরাইজটা আমি কিসের উপর বেস করে করছে, মানে যারা অ্যালগরিদমকে বিভিন্ন ভাগে ভাগ করছে তারা কিসের উপর বেস করে অ্যালগরিদম করছে? দেখেন, প্রথম করছে ভেরিয়াস ওয়ে টুয়ার্ডস সলভিং প্রবলেম, মানে সলভিং প্রবলেম, একটা যে কোনো একটা প্রবলেমকে সলভ করার জন্য বিভিন্ন ওয়ে বের করছে, সেই ওয়ে অনুযায়ী তাদেরকে ভাগ করছে। দ্বিতীয় হলো সিমিলার প্রবলেম সলভিং অ্যাপ্রোচ ক্যান গ্রুপ টুগেদার, মানে একই ধরনের সমস্যাগুলোকে একটা গ্রুপে আনছে, একই ধরনের সমস্যাগুলোকে একটা গ্রুপে আনছে। হ্যাঁ, আচ্ছা, সো এই যে এইভাবেই আসলে ক্লাসিফিকেশন, মানে এইভাবেই আসলে অ্যালগরিদমগুলোকে ভাগ করা হয়েছে। আমরা মানে এভাবেই অ্যালগরিদমগুলো ভাগ করা হয়েছে। এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে তাহলে আমরা কি বুঝলাম যে অ্যালগরিদম কী কী জিনিস? অ্যালগরিদম হলো যে সেট অফ রুলস এবং যেটা বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করে, এবং তাদেরকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি কিভাবে, যে একই ধরনের সমস্যাগুলোকে এক ধরনের যেভাবে সলভ করা যায় বা সেম ওয়েতে সলভ করা যায় এভাবে আমি তাদেরকে ভাগ করেছি আর কি। যাই হোক, তো এটা হলো আমাদের অ্যালগরিদমের মেইন কাহিনী। এখন যদি আমরা ডিটেলস অফ অ্যালগরিদমে চলে আসি, তাহলে আমি একটা স্লাইড নিয়ে আসছি, আমরা এই স্লাইডটা একটু দেখব, আমরা এই স্লাইডটা দেখে কিছু জিনিস শিখবো। হ্যাঁ, আচ্ছা, তো এই স্লাইডে কি আছে? এই স্লাইডে আছে যে অ্যালগরিদম কি জিনিস। যাই হোক, এটা হলো লজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ টু সলভ আর ক্র্যাক প্রবলেম। তাহলে অ্যালগরিদমটা অ্যাকচুয়ালি লজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ। কেন লজিক্যাল? কারণ আপনি সলভিংটা আপনার মনে মনে ওয়েটা আপনি ডিফাইন করছেন যে এই ওয়েতে আমি সলভ করব, বা আপনি মনে মনে ডিফাইন করলেন, কিন্তু বাস্তবে দেখা গেল যে এভাবে হলো না। তাহলে নাও হইতে পারে একটা অ্যালগরিদম, ঠিক না? তো আপনি মনে মনে যেটাকে সলভ যে বের করলেন, এই জিনিসটাকে আমরা বলবো লজিক্যাল সলিউশন। অ্যান্ড ম্যাথমেটিক্যালি যখন আপনি এটাকে প্রমাণ করলেন তখনই আসলে রিয়েল ভ্যালুটা চলে আসবে, তখন সেই জিনিসটাকে আমরা বলবো কি, তখন সেই জিনিসটাকে আমরা বলবো ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ অফ অ্যান অ্যালগরিদম। সো যাই হোক, আমরা শিখলাম যে কী কী প্রকারে অ্যালগরিদমগুলোকে ভাগ করা যায়। তো এই প্রকারে যদি আমরা শিখতে যাই তাহলে আমাদের বিভিন্ন ধরনের অ্যালগরিদম আছে, যেমন ধরেন রিকার্সিভ অ্যালগরিদম, ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদম, ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম, ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগরিদম, তারপরে গ্রিডি অ্যাপ্রোচ আছে, আমার ব্রুট ফোর্স অ্যালগরিদম আছে, আবার আছে আমার র্যান্ডোমাইজ অ্যালগরিদম। সো এই প্রকারের অ্যালগরিদমগুলো আমাদের আছে। সো এগুলো থেকে আমাদের আসলে সব জানা লাগবে না, আমাদের জাস্ট কয়েকটা জিনিস জানলেই চলবে। যেমন রিকার্সিভ অ্যালগরিদম আপনাদেরকে আমি পড়াইছি, ডাইনামিক প্রোগ্রামিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের জানাই লাগবে, ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম এটাও জানা লাগবে, ডিভাইড অ্যান্ড কনকার এটাও জানা লাগবে, গ্রেডি অ্যাপ্রোচ এটাও জানা লাগবে, অ্যান্ড ব্রুট ফোর্স আর র্যান্ডোমাইজার আমরা শুধু উদাহরণ শিখব। কারণ কি এমসিকিউতে মাঝে মাঝে প্রায়ই চলে আসে যে নিচের কোনটি ব্রুট ফোর্স অ্যালগরিদম, নিচের কোনটি ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগরিদম, নিচের কোনটি ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম, এরকম সমস্যা প্রায়ই চলে আসে। যেহেতু এরকম সমস্যা চলে আসে, দ্যাট ইজ হোয়াই আমরা সবগুলো উদাহরণ শিখব, কিন্তু আমরা এই প্রথম 5টা জিনিসকে একটু ভালো করে শিখবো, কারণ এই প্রথম 5টা জিনিসই ম্যাক্সিমাম টাইম আসে। মনে রাখবেন, বুয়েট পরীক্ষা নিলে ডাইনামিক প্রোগ্রামিং, ডিভাইড অ্যান্ড কনকার থেকে আর গ্রিডি থেকে প্রশ্ন দিবেই, যে কোনো ধরনের প্রবলেম এগুলো থেকে দিবেই, ঠিক আছে? সো আমরা তাহলে নিশ্চয়ই বুঝতে পারলাম যে এই সমস্যাগুলো আমাদের আছে, মানে এই জিনিসগুলো আমরা দেখব। সো আমরা যদি এখন প্রবলেমে চলে যাই,
তাহলে আমরা প্রথম রিকার্সিভ অ্যালগরিদমটা আমরা যেহেতু দেখছি, তাহলে আমরা আরেকটু দেখি আর কি। হ্যাঁ, তো এখানে বলছে সলভ দ্য বেস্ট কেস ডিরেক্টলি অ্যান্ড দেন, আচ্ছা রিকার্সিভটা এখান থেকে দেখি, উইথ স্মলার অ্যান্ড ইজিয়ার ইনপুট এভরি টাইম, উইথ স্মলার অ্যান্ড ইজিয়ার ইনপুট এভরি টাইম ইজ কল্ড রিকার্সিভ সলিউশন। আচ্ছা, আমরা যদি এত ডিফিকাল্টিস করে না দেখে একটু সহজ করে দেখি, তাহলে দেখেন কিভাবে হবে। রিকার্সিভ প্রোগ্রাম কি, রিকার্সিভ প্রোগ্রামটা যদি আমরা দেখি, এখানে একটু লিখি আমি, রিকার্সিভ অ্যালগরিদম, রিকার্সিভ অ্যালগরিদম কি, কল্ড ইটসেলফ, কল্ড ইটসেলফ, রিকার্সিভ অ্যালগরিদম কল্ড ইটসেলফ হুইচ, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, আমি যেটা লিখতেছি, হুইচ passes the return value অ্যালগরিদম আসলে লুপ পার্ট এবং লজিক পার্ট লেখলে চলবে, আর কোড আসলে ডিটেলস। সাইদ আনোয়ার as a parameter to the এখানে বলছে কি, রিকার্সিভ অ্যালগরিদম হলো এমন একটা অ্যালগরিদম যেটা কল ইটসেলফ, যে নিজেকে কল করে, অ্যান্ড পাসেস দ্য রিটার্ন ভ্যালু, রিটার্ন ভ্যালুটা কি আবার প্যারামিটার হিসেবে পাঠায় ওই অ্যালগরিদমকে। আমরা ফ্যাক্টোরিয়ালে দেখেছি না, যে সে প্রথমে 5 পাঠাইলো, 5 ক্যালকুলেশন হয়ে মাইনাস হয়ে আবার 4 পাঠাইলো, আবার 3 পাঠাইলো, এভাবে তার রিটার্ন ভ্যালুটাকে প্যারামিটার হিসাবেই পাঠাবে, ঠিক আছে এটা। সো রিটার্ন ভ্যালুটাই কী হিসাবে কাজ করবে, ইনপুট হিসাবে কাজ করবে, কিন্তু যখন আমরা ফাইনাল রিটার্ন ভ্যালুটা পাবো, সেটাই কিন্তু আমাদের রেজাল্ট হিসাবে কাজ করবে। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, দ্য রেজাল্ট অফ ওয়ান রিকারশন ইজ দ্য ইনপুট ফর দ্য নেক্সট রিকারশন। মানে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হলো কি, পরবর্তী যে রিকারশনটা আছে তার জন্য সে কি ইনপুট ভ্যালু হিসাবে কাজ করবে। তাহলে এক্সাম্পল হিসেবে কি আছে আমাদের, ফ্যাক্টোরিয়াল আছে, তারপর আছে ফিবোনাচ্চি, এই জিনিসগুলো কি আমার অ্যালগরিদম এক্সাম্পল হিসাবে কাজ করবে। সো তাহলে আমরা কি বলতে পারি, যে রিকারশন একটা অ্যালগরিদম বা একটা অ্যালগরিদম বা একটা টাইপস অফ অ্যালগরিদম, যে নিজেকে কল করে এবং পাস দ্য রিটার্ন ভ্যালুটাকে পাস করে অ্যাজ এ প্যারামিটার, দ্যাট ইজ হোয়াই অ্যালগরিদম ক্যান ইউজ ইট এগেইন, মানে সেটাকে আবার নতুনভাবে ব্যবহার করতে পারে। আর একটা রিকারশনের যে রেজাল্টটা আসে সেটা আবার পরবর্তী রিকারশনের জন্য ইনপুট হিসাবে কাজ করে, যেটাকে আমরা বলবো ফ্যাক্টোরিয়াল আর ফিবোনাকি। এখন আপনাদের মনে হতে পারে, স্যার তাহলে কি রিকারসিভ অ্যালগরিদম শুধুমাত্র রিকারশন যেখানে কাজ করে সেটাকেই কি আমরা রিকারসিভ অ্যালগরিদম বলবো? না, প্রশ্ন উত্তর হলো না। রিকারসিভ অ্যালগরিদম তো আমার একটা প্রসেস রিকারসিভ, এখন সেই রিকারসিভ প্রসেসটা আমার ব্যাকট্রেকিংও কাজ করতে পারে, তাই না? আমরা যখন ডিজাস্টার অ্যালগরিদম বা বিভিন্ন অ্যালগরিদম ইউজ করবো, তখন দেখবো যে পিছনের জিনিসগুলো রিকারসিভ ওয়েতে কাজ করে, তাই না? সেই রিকারসিভটা আমার ডাইনামিক ডিভাইড অ্যান্ড কনকারে কাজ করে। কেন? আমরা মার্জ শর্টে দেখেছি না যে রিকারসিভলি কীভাবে মার্জ শর্টটা কাজ করে। সো রিকারসিভ অ্যালগরিদম একটা প্রসেস যেটা পরবর্তী যে কোনো অ্যালগরিদমের মধ্যে কাজ করতে পারে, কিন্তু পুরো পার্ট না, একটা পার্ট মানে তাকে সলিউশন করার জন্য কাজ লাগতে পারে, কিন্তু তার সিস্টেমটা ভিন্ন, কিন্তু তাকে বিভিন্নভাবে কাজে লাগাতে পারে। যেমন ধরেন আমি যদি বলি যে ইট, রাস্তায় যে আমরা দেওয়া ঘর বানাই সেটাকে আমরা ইট বলি, তার আমরা বলতে পারি কি ইট একটা প্রকার যেটা দিয়ে আমরা ঘর বানাই, কিন্তু ইটগুলা ভেঙে সেটার সাথে সিমেন্ট মিশাইয়া সেটা দিয়ে আমরা বিভিন্ন ব্লক বানাই না, যেগুলো কক্সবাজার বা বিভিন্ন জায়গায়, তখন সেটার নাম কিন্তু আর ইট থাকে না, সেটার নাম হয়ে যায় ব্লক। তো ওই ব্লকের মধ্যে ইটের ব্যবহার আছে, বাট ইট শুধু যদি পিওর একটা ইট বলি তাকে আমরা বলবো ইট, কিন্তু পিওর ইটকে ভাঙা তার সাথে সিমেন্ট পাথর মিলে যেটা বানাই সেটাকে আমরা বলবো ব্লক। সো রিকারসিভ অ্যালগরিদম এরকম যে পিওর রিকারসিভকে আমরা বলবো রিকারসিভ অ্যালগরিদম, কিন্তু রিকারসিভ অ্যালগরিদম যখন অন্যান্য অ্যালগরিদমের ক্ষেত্রে ব্যবহার হতে পারে, তা অন্যান্য অ্যালগরিদমের মধ্যে সলিউশনের জন্য রিকারসিভ ব্যবহার হতে পারে, যেমন লাইক দ্যাট ব্যাকট্রেকিং অ্যালগরিদমে ব্যবহার হয়েছে, ডিভাইড অ্যান্ড কনকারে ব্যবহার হয়েছে, এরকম ব্যবহার হতে পারে। তো পরীক্ষায় আসলে
আমার এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই টাইপগুলো আপনারা খুব ভালো করে পড়ে ফেলবেন। আমি গ্রিডি পর্যন্ত পড়াবো, আজকে থেকে গ্রিডি পর্যন্ত আমি পরবর্তী ক্লাসগুলোতে পুরো অ্যালগোরিদমটা শেষ করে দিব। সো তার মধ্যে আমি এখন অলরেডি রিকার্সিভটা বুঝাইলাম যে রিকার্সিভ কী কী হতে পারে। সো এ পর্যন্ত কি সবাই বুঝছেন? একটু কমেন্ট করে জানান সবাই, সবাই কি এ পর্যন্ত বুঝেছেন কি না আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সবাই কি এ পর্যন্ত বুঝেছেন কি না আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এভরিবডি। সবাই কি এ পর্যন্ত বুঝেছেন কি না আমাকে একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, সবাই ক্লিয়ার হয়েছেন তাই না? আচ্ছা, হ্যাঁ আমি ক্লাসের দিন আজকে ফিক্স করে দিব, আমি আজকেই ক্লাসের দিন ফিক্স করে দিব। একটু পরে আমি ক্লাস শেষ হলে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন, ক্লাসের সব কিছু পেয়ে যাবেন। সো আমি এখন একটা আপনাদেরকে প্রবলেম শেখাবো। হ্যাঁ, আচ্ছা, সো আমি আবারও বলছি, যে এক্সাম্পলগুলো আমি দিব টাইপস অফ এক্সাম, ওগুলো ডিটেলস পড়ে ফেলবেন, না হলে কিন্তু পারবেন না। হ্যাঁ, বলেন তো এটার উদাহরণ কী হবে? এটা এটা কী হবে? এটা রেজাল্টটা কী হবে? আমি সবার কাছ থেকে একটু রেজাল্টটা জানতে চাচ্ছি। এটার রেজাল্টটা খুবই ইম্পর্টেন্ট, দেখি কে পারে রেজাল্টটা বের করতে। আচ্ছা, আমি প্রসেসটা দেখাবো। এটা একটা কী অ্যালগোরিদম? এটা একটা রিকার্সিভ অ্যালগোরিদম। হ্যাঁ, সেই অ্যালগোরিদমের একটা এক্সাম্পল। সো আমরা তো রিকার্সিভ অ্যালগোরিদম, ফিবোনাকি, ফ্যাক্টোরিয়াল ওগুলো সব দেখেছি। সো আমরা আজকে দেখব যে রিকার্সিভ অ্যালগোরিদমটা কীভাবে কাজ করে বা কী জিনিস। হ্যাঁ, তো সবাই একটু বলেন তো যে এটা বুঝেন কি না। এটার এটা এটা কি মানে এটা আউটপুটটা কি দিবে দেখি, কেউ পারেন কি না খুব তাড়াতাড়ি? না পারলে আমি তো বুঝাবই, তো আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি। 000101 তাই না? আচ্ছা, ওয়াহিদ বিন আজাদ খুবই কাছাকাছি গিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়াহিদ বিন আজাদ কাছাকাছি গিয়েছেন, তো একটু ডিফিকাল্টিস আছে। আচ্ছা, সো আমি তাহলে সলভিংটা করছি। হ্যাঁ, সলভিংটা করছি। তা আমি প্রথমে কথা 20 পাঠালাম, 20 চলে যাবে আমার এখানে। দেখলো কি 20 লেস দেন এন লেস দেন মানে 20 প্রথমে আসলো, 20 লেস দেন অর ইকুয়াল টু 1 সত্য না, তখন প্রিন্টএফ হইল না, এখানে চলে গেলো, তখন ভাঙলো। তখন কিভাবে ভাঙবে? তখন সে ভাঙবে, প্রথমে পাঠালাম কত F20, তারপর সে ভাঙলো, ভাঙে এখানে আসলো 20/2 মানে হয়ে যাবে F10। তাহলে F10 আবার এখানে যাবে, যাওয়ার পরে হয়ে গেল আমার F10 পাঠাইলাম। F10 পাঠানোর পরে এখানে এসে চেক করলো হইলো না, এখানে আবার আসলো, আবার হইলো 10/2 মানে আমার হয়ে গেল F5। F5 হয়ে গেল, F5 না, সো F5, F5 হওয়ার পরে কি হবে? আবার যাবে 5 নিয়ে, F5 নিয়ে আবার সে গেল, যাওয়ার পরে এখানে আসলো, হয়ে গেল আমার F2, তারপর আবার হবে F1। তাইলে আমরা তো জানি কি রিকারশন স্টেকে রাখে, তাহলে আমি স্টেকে রাখি। তাহলে স্টেকে কীভাবে রাখবে রে ভাই? F20, F10, F5, তারপরে F2, আমার হলো F1। তাহলে এখন এখন যদি আমি সলিউশন করি, তাহলে স্ট্যাক থেকে পপ আপ হবে কি F1 থেকে, তাহলে সলিউশনটা কি এভাবে কাজ করবে। যদি এভাবে কাজ করে F1, তাহলে প্রিন্ট এফে আসলে এখন আমার এই ফাংশনটা কাজ শেষ। কাজ শেষ করার পর কি আমার প্রিন্ট এফটা কাজ শুরু করবে। যখন প্রিন্ট এফ কাজ শুরু করলো, তখন সে এন এর মান কত পাইলো? 1। এন এর মান কত পাইলো? 1।
তাহলে 1% সাইন অফ 2, সে 1% সাইন অফ 2 মানে 1% সাইন অফ 2 মানে কত হলো আমার 1। তারপরে সে পাইলো এনের মান কত 2 নম্বরে 2, 2% সাইন অফ 2 মানে 0। তারপরে পাইলো কত 5, 5% সাইন অফ 2 মানে 1। তারপরে পাইলো কত 10, 10% সাইন অফ 2 মানে 0। তারপরে পাইলো 20% সাইন অফ 2 মানে 0। তাহলে এইটাই হলো আমার প্রোগ্রাম। তো এটা এটা আমার কি আউটপুট। তাহলে আমি কত পাইলাম 20 পাইলাম, মানে 20টারে বাইনারিতে ভাঙাইলে এই কোডটা। সো আমরা রিকার্সিভটা বুঝলাম, আমি সেদিন বুঝিয়েছিলাম কিভাবে রাখে, ট্রি মেথডে বুঝিয়েছিলাম, স্ট্যাক মেথডে বুঝিয়েছিলাম, আজকে স্ট্যাকে দেখাইলাম। তাহলে প্রথম প্রিন্ট করবে কারটা F1টা প্রিন্ট করবে, তারপর কাকে প্রিন্ট করবে F2কে। কারণ কি এটা স্ট্যাকে রাখলো, স্ট্যাকে কেমনে রাখে সবার লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে লাস্টে কে ঢুকছে F1, সে ফার্স্ট আউট হবে। তাহলে F1 ফার্স্ট আউট হলে তার থেকে আমি কি পেলাম রেজাল্ট 1। তারপরে F2 থেকে 0, F5 থেকে 1, F10 থেকে 0, F20 থেকে 0 এভাবে পাইছি। সো এক্সাম্পলটা কি সবাই বুঝছেন? সবাই কি এক্সাম্পলটা বুঝছেন? প্লিজ এভরিবডি, আমি সবার কাছ থেকে একটু অ্যান্সার চাচ্ছি, সবাই কি এক্সাম্পলটা বুঝেছেন কি না, কারণ আমাদেরকে অনেক পড়া পড়তে হবে। হ্যাঁ, একটু কমেন্ট করে জানান যে সবাই এক্সাম্পলটা বুঝেছেন কি না। F1 পর F0-তে যাবে না সাকিব খান, কন্ডিশন দেখেন, কন্ডিশনে 1ই আছে, লেস দেন অর ইকুয়াল টু 1। মিস্টার সাকিব খান লেস দেন অর ইকুয়াল টু 1 দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, সবাই বুঝছেন তাই না? কেউ কি না বোঝার মতো আছেন এটা? হ্যাঁ, আমি স্টেকে রেখে রেখে বুঝাইলাম। আপনারা রিকারশন আসলে কিন্তু এভাবে না পারলে এভাবে স্টেকে রেখে রেখে করবেন। আমি স্টেকে রেখে রেখে আপনাদেরকে বুঝাইছি অনেকবার, কেউ না বুঝলে থাকলে সি প্রোগ্রামিংটা দেখবেন। হ্যাঁ, সো থ্যাংক ইউ এভরিওয়ান, আমি জানি সবাই পারবেন, একটু প্র্যাকটিস করলেই পারবেন। আচ্ছা, সো আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে। নেক্সট টপিকটা হলো আমাদের নেক্সট টপিক কি, আমরা নেক্সট টপিক বুঝাবো হলো ডিভাইড অ্যান্ড কনকার নিয়ে। আমাদের ডিভাইড অ্যান্ড কনকার নিয়ে পুরো আলোচনা হবে নেক্সট টপিকে। তো আমরা আজকে ডিভাইড অ্যান্ড কনকারটা পুরোটা শেষ করে ফেলবো, তারপর এভাবে ডাইনামিক, গ্রিডি, বিএফএস, ডিএফএস একভাবে শেষ করবো আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা চলে আসি ডিভাইড অ্যান্ড কনকারে। হ্যাঁ, আচ্ছা, ডিভাইড অ্যান্ড কনকার কী জিনিস আমি সেদিন একটু বুঝিয়েছিলাম, তাও আরেকটু বুঝাই। ডিভাইড অ্যান্ড কনকার ইজ এ টপ ডাউন টেকনিক। এটা কি? টপ ডাউন টেকনিক ফর ডিজায়ার অ্যালগরিদম দ্যাট কনসিস্ট অফ ডিভাইডিং দ্য প্রবলেম ইন্টু স্মলার সাব প্রবলেম, হোপিং দ্য সাব প্রবলেম অ্যান্ড ইজিয়ার টু ফাইন্ড। আচ্ছা, আমি এটা কঠিন, এটা এই জিনিসটা কঠিন। হ্যাঁ, এটা আমি যদি আপনাদেরকে সহজ করে বোঝাই তাইলে আমি একটু গল্প বলি, সেদিনও বলছি, আজকে আরেকবার একটু বলি গল্পটা। হ্যাঁ, তো ডিভাইড অ্যান্ড কনকার জিনিসটা হলো, ধরেন 4জন বান্ধবী আছে, তো 4জন বান্ধবী একসাথে আছে। এখন তাদের মধ্যে 5 নম্বর আর একটা বান্ধবী একসাথে হইলো। এখন 5 নম্বর বান্ধবী চিন্তা করলো যে এদের মধ্যে আমি একটা ঝামেলা পাকাবো। এখন মেয়েরা সাধারণত কী করে, যে একজন যদি তাদের উল্টাপাল্টা কথা বলে তারা সবাই কিন্তু তাকে বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না, মানে একটা গ্যাঞ্জাম পাকায় ফেললো। তখন সে কী করলো, ওই মেয়েটা ওই 5 জনকে ভাঙা এরকম গ্রুপ করে ফেললো, 2 জনের একটা গ্রুপ, আবার একজনের একটা গ্রুপ, আবার 2 জনকে করলো ভাঙলো। তখন এই 2 জনকে আবার তাদের নিজেদের মধ্যে ভাঙায় ফেললো, এবার ভাঙায় সে কী করলো, সবার মধ্যে একটা গ্রুপ করে ফেললো। তখন 6 নম্বর একজন এসে বললো, না ভালো একজন এসে বললো এদেরকে মিলানো দরকার। তখন সে কিন্তু সবাইকে একসাথে মিলাইতে পারবে না, সে কী করলো, এই 2 জনকে বুঝাইলো, বুঝায় মিলাইলো, এই 2 জনকে বুঝায় মিলাইলো, মিলানোর পরে এখন সবাইকে মিলাই দিল। তাহলে সে কি করলো, একজন বাংলো, বাঙ্গার পরে কি তাদের মধ্যে সহজ হয়ে যায় কাজটা করা, সেটা করে আরেকজনকে জিনিসটাকে সলভ করে দিল। সো ডিভাইড অ্যান্ড কনকার মেথডটা এরকম যে ব্রেকিং দ্য প্রবলেম ইনটু সেভারাল সাব প্রবলেম। আমার একটা সমস্যা আছে অনেক বড়, যেই সমস্যাটাকে আমি সলভ করতে পারবো না বা কষ্ট হবে, তখন আমি কি করলাম, সমস্যাটাকে ভাঙলাম, ছোট ছোট খণ্ডে ভাগ করলাম, ছোট ছোট খণ্ডে ভাগ করে তাকে আমি সলভ করলাম। ঠিক আছে, সলভ করার ফলে কি হলো, সাব প্রবলেম সলভ হলো। তাহলে ওই যে সাব প্রবলেম যেটা হলো সেটা সিমিলার টু দ্য অরিজিনাল প্রবলেম, মানে স্মলার ইন সাইজ, মানে সেটা কি সিমিলার টু দ্য অরিজিনাল প্রবলেম, মানে দেখতে ওই সাব প্রবলেমটা অরিজিনাল প্রবলেমের মতোই কিন্তু সাইজে ছোট। যেমন ধরেন আমরা তো রাস্তাঘাটে কত বান্দর ছেলেপেলে দেখি, ঠিক না? তো বড় হলেও দুষ্ট হয়, আবার ছোট হলেও দুষ্ট হয়। এখন দেখা গেল যে ছোটটাও বড়টার মতোই দুষ্ট, তাহলে কি সাইজে ছোট কিন্তু সে দেখতে দুষ্টর মতোই। সো ব্যাপারটা এরকম আর কি, যে প্রবলেমটা আসলে
একই দেখতে, কিন্তু সাইজ আমি ছোট করে ফেলছি। কেন ছোট করছি? কারণ আমার কাজের সুবিধার্থে। তখন আমি কি করলাম, এইটাকে এই প্রবলেমগুলোটাকে আমি সলভ করলাম। এই প্রবলেমটাকে আমি কি করলাম, রিকার্সিভলি সলভ করলাম। দেখছেন এই যে রিকার্সিভলি কথাটা কিন্তু এখানে ব্যবহার হয়েছে, মানে রিকার্সিভ অ্যালগরিদমটা এখানেও ব্যবহার হয়েছে। কিন্তু আমরা আমাদের একটা সিস্টেমের কারণে সে চলে আসছে, বাট সে কিন্তু ডিরেক্টলি আসে নাই। একটা প্রবলেম সলভ করতে যে রিকার্সিভটা আসছে, তার মানে রিকার্সিভ অ্যালগরিদমও ডিভাইড অ্যান্ড কনকারে লাগে। যাই হোক, তো আমি কী করলাম, এই ডিভাইড দ্য সাব প্রবলেম রিকার্সিভলি আমি ইউজ করলাম, অ্যান্ড সাকসেসিভলি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি। এই জিনিসটা মানে কি আমি একটু বুঝাই। ধরেন কোন একটা প্রবলেম নিলাম, তাকে তার মতো করে সলভ করলাম ইন্ডিপেন্ডেন্টলি, এবং তাকে নিজের মতো করে সলভ করলাম, তাকে অন্যগুলোর সাথে মিশাইলাম না। এই ব্যাপারটাকে আমরা বলবো সাকসেসিভলি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি। তাহলে তাকে নিজের মতো করে সলভ করলাম এবং সলভ করে ইন্ডিপেন্ডেন্টলি তাকে আমি সলভ করলাম আর কি এই প্রবলেমটাকে। ফাইনালি কী করলাম, এই যে ছোটো ছোটো জিনিসগুলোকে সলভ করলাম, সেগুলোকে একসাথে আমি কম্বাইন করে ফেললাম। একসাথে যখন আমি কম্বাইন করে ফেললাম, তখন আমার কী হয়ে গেল, একটা সলিউশন দাঁড়ায় গেল। ঠিক আছে? তাইলে যদি পরীক্ষা আসে যে ডিভাইড অ্যান্ড কনকার মেথডের শর্তগুলা কি, তখন আমরা 1 নম্বরে কী লিখবো, যে ব্রেকিং দ্য প্রবলেম, প্রবলেমটাকে ভেঙে ফেলো এবং ছোট ছোট সাব প্রবলেম বানায় ফেলো। হ্যাঁ, ছোট ছোট সেম টাইপের ছোট ছোট প্রবলেম বানাও। 2 নম্বর আমি কী করবো, ওই প্রবলেমগুলোরে সলভ করব। ওই প্রবলেমগুলোরে তুমি সলভ করে ফেলো। সলভ করলে কী হবে, সবাই ছোটো ছোটো প্রবলেমগুলো নিজেরা নিজেরা সলভ হয়ে থাকলো। 3 নম্বর তাদেরকে একসাথে মিলায় ফেলো। মিলায় কী করো, ওই সলিউশনগুলোকে দিয়ে একটা সলিউশন বের করো। মানে ওই দুষ্ট ছেলেটা কী করছে, 5টা বান্ধবীকে আলাদা আলাদা করে ফেলছে, পরে 12টা ইসা সবাইকে ছোট ছোট করে করে সলভ করছে, ওই ছোটো ছোটো খণ্ডগুলো সলভ করলো, ফাইনালি মিলাই দিল। সো এই যে প্রসেস, এটাকে আমরা বলবো ডিভাইড অ্যান্ড কনকার প্রসেস। এখন আপনাদের মনে মনে হতে পারে তাহলে বা এটার উদাহরণ কি? উদাহরণ হলো সর্টিং, যেমন মার্জ সর্ট, কুইক সর্ট খুবই ইম্পর্টেন্ট, বাইনারি ট্রি ট্রাভার্স, বাইনারি সার্চ, মাল্টিপ্লিকেশন অফ লাস্ট ইন্টিজার পরীক্ষায় প্রায় আসে, কনভেক্স হল অ্যালগোরিদম। কোন পরীক্ষা যেন আসছিল, 2021 সালের এপি পরীক্ষা আসছিল যে কনভেক্স হল অ্যালগোরিদম কোন ধরনের অ্যালগোরিদম, ঠিক আছে, এরকম আসছিল। তারপরে আসছে কি আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তাহলে এই এক্সাম্পলগুলো হলো আমাদের ডিভাইড অ্যান্ড কনকারের অ্যালগোরিদমের একটা মানে উদাহরণ আর কি। ডিভাইড অ্যান্ড কনকার এর উদাহরণ এগুলো। সো এই জিনিসগুলো আমাদের খুব মনে রাখা লাগবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এমসিকিউ। আর রিটেনে তো প্রসেস আসে, সেটা আমি এখন শিখাচ্ছি। সো ডিভাইড অ্যান্ড কনকারটা কী জিনিস, সেটা কি সবাই বুঝছেন? সবাই কি বুঝছেন? যদি বুঝেন তাইলে আমি আপনাদের একটা ফ্লোচার্ট দেখাবো। সবাই কি বুঝছেন? হ্যালো এভরিওয়ান, সবার একটু কমেন্ট চাচ্ছি যে সবাই বুঝছেন কিনা। বুঝছেন না? আচ্ছা, তাহলে দেখেন এই হলো আমাদের ফ্লোচার্টটা। হ্যাঁ, দেখেন
প্রথমে আমি কি নিলাম, একটা প্রবলেম নিলাম, সেই প্রবলেমটাকে আমি ডিভাইড করলাম, ডিভাইড করে কি করলাম, সাব প্রবলেম বানাইলাম আর কি। হ্যাঁ, এই সাব প্রবলেমগুলোকে আমি যখন সলিউশন করব সেটাকে বলা হয় কনকার। আমি কনকার করে সেগুলোকে সলিউশন করলাম, করার পরে এখানে আমি কি করলাম, কম্বাইন করে দিলাম, কম্বাইন করে আমি এই সলিউশন মানে প্রবলেমটা সলভিং পাইলাম। তাহলে আমি কি করলাম, একটা প্রবলেম নিলাম, তাকে ডিভাইড করে সাব প্রবলেম বানাইলাম, সাব প্রবলেমগুলোকে কনকার করে আমি সলিউশন টু দ্য সাব প্রবলেম পাইলাম, সেই প্রবলেমগুলো থেকে সলিউশন টু দ্য প্রবলেম মানে ফাইনালি প্রবলেম পাইলাম। তাহলে আমি কি করলাম, আবার বলি, আমি একটা প্রবলেম নিব, তাকে ছোট ছোট খণ্ডে ভাগ করব, ছোট ছোট খণ্ডগুলোকে আমি আবার নিজেদের মতো করে সলিউশন করব সাব প্রবলেমগুলোকে, সেই সাব প্রবলেমগুলোকে কম্বাইন করে আমি একসাথে করে ফেলবো। সো এটা হলো আমার ফ্লো চার্ট। সবাই কি ফ্লো চার্টটা বুঝেছেন? এভরিবডি, সবাই কি ডিভাইড অ্যান্ড কনকারের ফ্লো চার্টটা বুঝেছেন? ডিভাইড অ্যান্ড কনকারের ফ্লো চার্টটা কি সবাই বুঝেছেন? আচ্ছা, ভেরি গুড, সবাই আমরা ডিভাইড অ্যান্ড কনকারের ফ্লো চার্টটা বুঝেছি। আচ্ছা, এবার যদি আমি পরীক্ষায় প্রায় মাঝে মাঝে চলে আসে যে ডিভাইড অ্যান্ড কনকারের ফ্লো চার্ট করে দেখেন, আমি যদি এর জন্য অ্যালগোরিদম লিখি, ডিভাইড অ্যান্ড ফ্লো চার্টের জন্য যদি আমি অ্যালগোরিদম লিখি তাহলে কি হবে, তাহলে দেখেন ডিভাইড, আমি যদি লিখি ডিভাইড অ্যান্ড কনকার, তাহলে আমি একটা কী নিব, এখানে প্রবলেম নিলাম মনে করেন, হ্যাঁ একটা সমস্যা নিলাম, বড় একটা সমস্যা। তাহলে কি হবে, যদি সমস্যাটা স্মল হয়, ইফ স্মল প্রবলেম, যদি একটা স্মল প্রবলেম হয় তাহলে আমি লিখে দিলাম যে সলভ প্রবলেম। তাহলে ইলস, অন্যথায় আমি কি করব, ডিভাইড প্রবলেম ইনটু P1, P2, P3, PK, হ্যাঁ অ্যাপ্লাই ডিভাইড অ্যান্ড, সবাই যেহেতু আমরা রিকার্সিভ জানি তাহলে আমরা এটা বুঝবো। হ্যাঁ, এখন আমি অ্যালগোরিদমটা একটু বুঝাই। ধরেন ডিভাইড অ্যান্ড কনকার নামে একটা মেথড তৈরি করেছি আমি, যেখানে এই অ্যালগোরিদম সমস্যাগুলো নিব, রিকার্সিভ অ্যালগোরিদম। হ্যাঁ, সেখানে আমি একটা বিশাল প্রবলেম নিলাম। প্রথমে আমরা কি এন নিলাম, মনে করেন প্রবলেমটা ধরেন এন, আমরা চেক করি না যে এন লেস দেন অর ইকুয়াল টু 1 কিনা, এটা আমি এখানে চেক করি, তাই না? সো এখানে আমি দেখলাম, চেক করে যে এটা কি আসলে স্মল প্রবলেম। যদি এটা স্মল প্রবলেম না হয় তখন আমরা কি করব, স্মল প্রবলেম না, তখন এখানে আমি ডিভাইড দ্য প্রবলেম ইনটু, এরকম করে আমি প্রবলেমটাকে ভাগ করব। ধরেন স্মল প্রবলেমটাকে আমি একটা ফাংশনের মধ্যে ঘুরাই, এই বড় প্রবলেমটাকে আমি একটা ফাংশনে নিয়ে F1, P1, P2 এরকম ছোটো ছোটো খণ্ডে ভাগ করব। ঠিক আছে, ছোটো ছোটো খণ্ডে ভাগ করলাম, তারপরে ডিভাইড অ্যান্ড কনকারে পাঠাইলাম বারবার, এই যে এখানে বারবার পাঠাইলাম, বারবার পাঠিয়ে এক সময় এটা কী হবে, ছোট হয়ে যাবে। ছোট হওয়ার পরে সেই জিনিসগুলোকে আমি কি করলাম, কম্বাইন করে ফেললাম। কি করলাম, সেটাকে আমি একসাথে কম্বাইন করে ফেললাম। আমি আবার বলছি, এই অ্যালগরিদমের টেকনিক হলো কি, আমার যদি একটা বড় প্রবলেম থাকে সেটাকে আমি ছোট ছোট খণ্ডে ভাগ করব, ভাগ করে এই ছোট খণ্ডগুলোকে এই এখানে পাঠাবো, পাঠায় আমি বারবার জিনিসটাকে চেক করে দেখবো যে এটা স্মল প্রবলেম কিনা। যদি যতক্ষণ পর্যন্ত স্মল প্রবলেম না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভাগ করব,
করে ফাইনালি যখন স্মল প্রবলেমে চলে যাবে তখন এটা সলভকে কল করে সে নিজে নিজে সলভ হয়ে আসবে। আসার পরে এই জিনিসটাকে আমরা ফাইনালি কী করে দিব, এই স্মল প্রবলেমগুলোকে একসাথে করে আমি কম্বাইন করে দিব। কম্বাইন করা মানে আমার কাহিনী শেষ। সো আপনারা হয়তো অনেকে এটা এখন বুঝেন নাই, কারণ এটা তো আসলে একটা অ্যালগরিদম। তো একটু পরে যখন আমি বাইনারি সার্চের জন্য দেখাবো তখন আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন। কিন্তু আপনারা কাহিনীটা একটু বুঝেন। কাহিনীটা এরকম যে আমি একটা বড় প্রবলেমকে খালি বারবার অনেকগুলো ভাগ করব, ছোট ছোট খণ্ডে ভাগ করব। সেই ছোট ছোট খণ্ডগুলোকে আমি এখানে পাঠাবো, পাঠায় সেটাকে স্মল প্রবলেম কিনা চেক করাবো। যতক্ষণ পর্যন্ত স্মল প্রবলেম হলো, সলভ হলো, সবগুলো যখন ছোট ছোট খণ্ডগুলো যখন সলভ হইলো, সলভ হওয়ার পরে সবগুলোকে আমি একসাথে কম্বাইন করে দিব। সো এই যে জিনিসটা, এটি হলো আমার কি ডিভাইড অ্যান্ড কনকারের সলিউশন। ঠিক আছে, এটি হলো আমার ডিভাইড অ্যান্ড কনকারের অ্যালগোরিদম এর প্রসেস। আচ্ছা, সাইমন ইসলাম সায়াম প্রশ্ন করেছে হাউ টু ফাইন্ড স্মল প্রবলেম। ওকে ফাইন, আমি স্মল প্রবলেম সেটা তো আমার কন্ডিশনের উপর চেক করবে, তাই না? সো সিয়াম, একটু পরে যখন আমরা বাস্তব উদাহরণ দেখব, হ্যাঁ, তখনই আমরা বুঝে ফেলবো যে কীভাবে স্মল প্রবলেম বের করে। হ্যাঁ, আচ্ছা, আমি সিয়ামের এটা বোঝার জন্য সিয়ামকে আমি একটু ওয়েট করতে বলবো যে আমরা কীভাবে স্মল প্রবলেম পাই, সেটা আমি একটা বাইনারি সার্চ এখন বুঝাবো। তো বাইনারি সার্চ বোঝানোর সময় আমি সেটাকে আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা। সো একজন প্রশ্ন করছে সাকিব হাসান যে ভাইয়া এগুলার কোডিং কি আসে এক্সামে? ইয়েস সাকিব হাসান, এগুলার কোডিং এক্সামে আসে। আচ্ছা, সেজন্য আমি পড়াচ্ছি। তাহলে কি ডিভাইড অ্যান্ড কনকারের অ্যালগরিদম, এটা ডিভাইড অ্যান্ড কনকারের ফ্লোচার্ট আমরা দেখলাম। আচ্ছা, তাই আমি এটাকে মুছে দিচ্ছি। এখন আমি বাইনারি সার্চ বুঝাইলে আপনার ফুল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। সো ডিভাইড অ্যান্ড কনকারের ডিভাইড অ্যান্ড কনকারের এক্সাম্পল কি ছিল? মার্চ শর্ট, যেটা অলরেডি আমরা দেখে ফেলছি। তারপরে আমরা এখন দেখব বাইনারি সার্চ, যেটা আমরা এখন দেখব আর কি। বাইনারি সার্চ, কুইক শর্ট নিজেরা পড়বেন। আচ্ছা, সো এই জিনিসগুলো আমরা এখন একটু দেখব। সো আমরা যদি ডিভাইডেড কনকারের উদাহরণ, আমরা চলে আসি বাইনারি সার্চে। আচ্ছা, আমরা কিছু ডাটা নেই যেটার উপর বাইনারি সার্চটা অ্যাপ্লাই করলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ডাটাটা হলো এরকম যে 17, ধরেন 19, 28, 30, 45, 55, 58, এরকম আমার একটা ডাটা আছে। সো বাইনারি সার্চের কাহিনী আমরা কি জানি? বাইনারি সার্চের কাহিনী ক্ষেত্রে আমরা জানি যে বাইনারি সার্চ মাস্ট বি সর্টেড থাকতে হবে, অর্থাৎ ডাটাগুলো যদি সর্টেড অবস্থায় থাকে তখনই তার উপর বাইনারি সার্চ অ্যাপ্লাই করা সম্ভব। আচ্ছা, আরেকটা প্রসেস কি জানি, যে বাইনারি সার্চ ডিভাইড অ্যান্ড কনকার মেথড অ্যাপ্লাই করে, অর্থাৎ সে ডাটাকে অর্ধেক অর্ধেক করে খুঁজে। তাইলে সুবিধাটা কি? যখন অর্ধেক অর্ধেক করে খুঁজবে তখন প্রবলেমগুলোকে সে ভাগ করে 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 ছোট ছোট প্রবলেমে ভাগ করে ফেলতেছে। সে কি করতেছে? ছোট ছোট প্রবলেমে ভাগ করে ফেলতেছে। তো কিভাবে ভাগ করে ফেলে সেটা আমি লাস্ট ক্লাসে দেখাইছি, তবে আজকে মার্চ শটে দেখাইছিলাম। তো আজকে আমি জাস্ট বাইনারি সার্চের পুরো অ্যালগোরিদমটা দেখাই। তো প্রথমে আমি কি ইনপুট নিব, তাই না? অ্যালগোরিদম লেখার সিস্টেম কি? প্রথমে আমি ইনপুট নিব এ 1 থেকে m আর হলো আমার এক্স। হ্যাঁ, এক্স হলো ধরেন কোন একটা কিছু ফাইন্ডিং এলিমেন্ট হোয়াট এভার, যাই হোক। তারপর আমার কি ফার্স্ট আর লাস্ট ভ্যালুটা নিতে হয়, তাই না? তাহলে ফার্স্ট ভ্যালু এটা, লাস্ট ভ্যালু এটা। তাহলে এটার পজিশন কত? 1 2 3 4 5 6 7। তাহলে ফার্স্ট ভ্যালু আর লাস্ট ভ্যালু, তাহলে ফার্স্টকে ধরলাম আমি ধরেন 1, এটা তো আমার সবসময় 1ই হবে। আর লাস্ট ভ্যালু আমি আসলে ধরি হলো যে ধরেন m ধরলাম। হ্যাঁ, মনে করেন m মানে 7 আর কি এখানে, যাই হোক। 3 নম্বর হলো আমার আসল কন্ডিশন, এটাকে আমি লাল করে লিখি। এটা করলে আপনার আগের অ্যালগোরিদমটা বুঝে যাবেন। তাহলে আমি যদি লিখি যে হোয়াইল যদি ফার্স্ট লেস দেন অর ইকুয়াল টু লাস্ট হয়, তাহলে আমি কি পাবো? আমাকে একটা মিড ভ্যালু বের করতে হবে। মিড সমান সমান কি ছিল? ফার্স্ট প্লাস লাস্ট বাই 2। আচ্ছা, তারপর আমরা এখানে কি কন্ডিশন চেক করবো? ইফ x ইকুয়ালস টু এ মিড, যদি মিড হয়
তাহলে আমরা কি বলবো, প্রিন্ট ফাউন্ড। আচ্ছা, 2 নম্বর কন্ডিশন কি, এটা হলো আমার 1 নম্বর কন্ডিশন। যদি পাই, 2 নম্বর কন্ডিশন হলো এলস ইফ যদি এক্স এর মানটা লেস দেন এ মিড হয়, তখন কিন্তু আমরা একটা প্রসেস চালাইছি, তাই না, সেদিনের মতো। আচ্ছা, এ মিড হয় তখন আমার কি হতো, লাস্ট সমান মিড -1। আর 3 নম্বরে কি করতো, এলস ফার্স্ট সমান মিড +1। আচ্ছা, এই অ্যালগরিদম বোঝানোর আগে আমি একটু কাহিনীটা বুঝাই নিই। ধরেন আমি যদি ডাটাটাকে অর্ধেক করি, তাহলে এই পাশে আমি পাইলাম কটা, 3টা ডাটা, এই পাশে 3টা ডাটা। এখন এটা আমার মিড। এখন আমি যেই ডাটাটা খুঁজবো, ধরেন আমি 45 খুঁজবো, হ্যাঁ। আচ্ছা, ধরেন আমি কত খুঁজবো, 45 খুঁজবো। তাহলে যেহেতু আমার শর্টেড অবস্থায় আছে, সো আমি যেই ডাটাটা খুঁজবো সেইটা যদি আমার মিড ভ্যালুর পরে থাকে, তাইলে তো এই পর্যন্ত ডাটা খুঁজে আমার কোনো লাভ নাই, এটাকে আমি বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম কি, আমার 45 ডাটাটা ধরে না, দেখতেই পারলাম যে আমার মিড ভ্যালু থেকে আমার 45 ডাটাটা বড়। তার মানে মিড ভ্যালুর পরে যেগুলো আছে সেগুলোকে থেকে আমার খুঁজলেই চলবে। ব্যাপারটা হলো আবার এরকম, হ্যাঁ। তাহলে দেখেন আমি কীভাবে খুঁজছি, যে আমি প্রথম ফার্স্ট আর লাস্ট নিছি, নিয়ে কি দেখলাম যে মিড বের করলাম। মিড বের করার পর মিড ভ্যালু বেরোলো কত, 1 + 7/2, মানে 4 নম্বর ভ্যালুটা হলো আমার মিড ভ্যালু। 4 নম্বরে কি আছে, A30, মানে A4 মিড ভ্যালু। তাহলে 30, কিন্তু আমি খুঁজতেছি কত, 45, আমি পাইলাম এখানে 30। সো এটা হইলো না। 2 নম্বর কন্ডিশনে গিয়ে দেখলাম যে এক্স এর মান কি এ মিড থেকে ছোট, মানে এক্স মানে যেটা খুঁজতেছি, মানে 45 কি 30 থেকে ছোট, হইল না, এটাও হইল না। তার মানে আমার রান করবে কোনটা, এই যে এই ইলস কন্ডিশনে রান করলে। তখন সে বলল যেহেতু ছোট না, তুমি তাইলে মিড থেকে সামনে চলে যাও। তখন আমি কি করলাম, সামনে চলে আসলাম। অর্থাৎ তখন ফার্স্ট ভ্যালুটা হয়ে গেল আমার কি, ফার্স্ট ভ্যালুটা হয়ে গেল 5 নম্বর ভ্যালুটা, আর লাস্ট ভ্যালুটা আমার যেটা আছে সেটাই, মানে 7। এখন দেখেন, এখন আপনার প্রশ্ন হবে ভাইয়া তাহলে স্মলার সাব প্রবলেম কি, বা অর্ধেক কিভাবে করলাম। এই যে দেখেন, প্রথমে কন্ডিশনে আমি যখন ভ্যালুটা পেলাম না, তখন আমার ভ্যালুটা ছিল এরকম যে 30, এখানে ছিল লেফট সাইড, এখানে ছিল কি রাইট সাইড। আচ্ছা, তাইলে যখন আমি ভ্যালুটা খুঁজতে যেয়ে দেখি আমার ভ্যালুটা 30 থেকে বড়, মানে আমি যে 45 খুঁজতেছি সেটা 30 থেকে বড়। তার মানে আমার লেফট সাইডে খোঁজা লাগবে না, আমার রাইট সাইডে খুঁজলেই হবে। দেখেন আমি কিন্তু পুরো প্রবলেমটাকে অলরেডি 2 ভাগ করে দিছি, মানে আমার এই সাইডে খুঁজলেই চলবে। তার মানে আমি কি করলাম, একটা প্রবলেমকে আমি সাব প্রবলেম, আরেকটা সাব প্রবলেম নিলাম, নিয়ে এই অ্যালগরিদমের মধ্যে এই সাব প্রবলেমটাকে আমি বাদ দিয়ে দিলাম, এই সাব প্রবলেম নিয়ে আমি কাজ করব। তাইলে এটাকে যদি সাব প্রবলেম মানে P1 ধরি, এখন এই P1কে আমি কি করব, আবার 2 ভাগ করব, অর্থাৎ P11 আবার P22 ভাগ করব। তখন তাদের মধ্যে থেকে আরেকটা প্রবলেমকে আমি বাদ দিয়ে দিব। সো এভাবে করে করে প্রতিটা প্রবলেমকে আমি কি করতেছি, ছোট ছোট খণ্ডে ভাগ করতেছি এবং তাদের নিজেদের মধ্যে সলিউশন করতেছি, করেই কিন্তু আমি ফাইনালি আমার রেজাল্টটা পেয়ে যাচ্ছি। ব্যাপারটা কি বোঝা গেছে? একজন প্রশ্ন করছে ডাটা কি শর্টেড থাকবে? হ্যাঁ, বাইনারি সার্চের নিয়ম হলো তার ডাটা মাস্ট বি শর্ট থাকতে হবে। আমি আবার বলছি, বাইনারি সার্চের নিয়ম হলো তার ডাটা মাস্ট বি শর্টেড থাকতে হবে। আচ্ছা, সো আমরা কি বুঝলাম তাহলে, যে প্রবলেমটাকে কি করে আমরা ছোট করতেছি, সাব প্রবলেম, এটা আমরা বুঝছি। তো এই সাব প্রবলেম কি, অর্ধেক করা। আর সলিউশন করা মানে কি, এই যে সাব প্রবলেম থেকে আমি খুঁজতেছি আমার ডাটাটাকে, এটাই হলো তার জন্য সলিউশন। আর মার্জ সর্টের মধ্যে আমরা কী করছিলাম, সাব প্রবলেম বের করে করে আমরা দেখছিলাম যে কোন সাব প্রবলেমের জন্য অ্যাকচুয়ালি শর্টেড হচ্ছে, তখন আমরা সাব প্রবলেম করে ফাইনালি তাদের মধ্যে শর্ট করলাম। ফাইনালি দুইটা করে শর্ট করে আমরা কিন্তু ফাইনাল পজিশনে পৌঁছে যেতে পারলাম। তো এই যে এই প্রসেসটা কি আমরা বলবো কি, সর্টিং, এই প্রবলেমটাকে আমরা বলবো
যে সাব প্রবলেম কীভাবে করতেছি এবং সাব প্রবলেমের মধ্যে কী কী সলিউশন আমরা পাচ্ছি। সবাইকে বুঝতে পারলেন বাইনারি সার্চটা? সবার কাছে আমি অ্যান্সার চাচ্ছি, সবাই কি বাইনারি সার্চটা কি বুঝতে পারলেন? আচ্ছা, সুন্দর একটা কোশ্চেন করেছে রাফসান আরা জিমি, বলছে যে এলিমেন্টস যদি জোর হয় তাহলে আমরা কি করে বের করব। হ্যাঁ, আচ্ছা রাফসান আরা জিমি আমি এখনো শেষ করি নাই। হ্যাঁ, আচ্ছা, তো আমি এই জিনিসটাকে মুছে দিই, সাব প্রবলেম ব্যাপারটা মুছে দিই। তাহলে নিশ্চয়ই আপনারা অ্যালগোরিদমটা বুঝছেন যে কীভাবে আমরা এই অ্যালগোরিদমটাকে নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, সো এলিমেন্ট যদি জোর হয় তাহলে আমরা কীভাবে বের করব। ধরেন আমাদের এখানে হলো 1 প্লাস, ধরেন এলিমেন্ট আছে এরকম যে 10, 12, 13, 15, 18, 21, 23, তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6 7, 23-এর পরে আছে 25। হ্যাঁ, আচ্ছা, তাহলে এলিমেন্ট কয়টা আছে, আমি একটু ছোটো করি স্ক্রিনটাকে। তাহলে এখানে আমি দেখবো এলিমেন্ট আছে 1 2 3 4 5 6 7 8, আমার 8টা এলিমেন্ট আছে। তাহলে ফার্স্ট ভ্যালু কী হবে, মিড সমান সমান 1 প্লাস 8/2, অর্থাৎ কত হলো 9/2 মানে 4.5। এটাকে আমার সবসময় কী করতে হবে, ফ্লোর করতে হবে, ফ্লোর 4.5। সেজন্য আমি আপনাদেরকে শিখাইছি ফ্লোর, তাই না? 4.5 দ্যাট ইজ 4। এখন দেখেন আর যদি বিজোড় থাকতো, মানে যদি 1 থেকে 9টা ডাটা থাকতো তাহলে কী হতো, মিড সমান সমান 1 প্লাস 9/2 মানে 10/2 মানে ফ্লোর 10/2 মানে ফ্লোর 5 মানে 5। সো আমাদের সবসময় কী করতে হবে, ফ্লোর করতে হবে। ফ্লোর করার পর যেটা পাবো সেটি আমার মিড ভ্যালু। সো মিড ভ্যালু বের করার প্রসেসটা বুঝছেন ভাই? হ্যাঁ, আচ্ছা, মিড প্লাস 1 বলতে বুঝাইছি, দেখেন মিড প্লাস 1 মানে ফার্স্ট। এই যে আমার ডাটার আছে, আমার ডাটাটার অবস্থান কোথায়, এখানে। তার মানে আমার ফার্স্ট ছিল এখানে, আর মিড ছিল এখানে, আর লাস্ট ছিল এখানে। তাহলে আমার ডাটা যদি এখানে আসে তাহলে তো এই অর্ধেক খোঁজার আমার কোনো দরকারই নাই, এই অর্ধেক কাটা। এই অর্ধেক যদি না খুঁজি তাহলে প্রবলেমগুলো কি নিজের মতো সলভ করতে হবে না? তাহলে এই অর্ধেক নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। তাহলে আমি আবার কোন অর্ধেক করব, এই যে বাকি যেটা আছে সেটাকে কি আবার ডিভাইড করতে হবে না? তখন এই মিড হয়ে যাবে আমার ফার্স্ট, এটা হয়ে যাবে আমার লাস্ট যেটা ছিল সেটাই, আর এখানে যে ডাটাটা আছে সেটা হয়ে যাবে আমার মিড। তখন এটাকে আমি আবার কী করলাম, এই অর্ধেক নিয়ে কাজ করলাম না, তখন এই অর্ধেক আসলো। তাহলে এই অর্ধেকের মধ্যে আমি আবার অর্ধেক করব। এখন দেখলাম ডাটাটা আমার এখানে আছে, তখন এই অর্ধেকের মধ্যে এইটা আবার হয়ে যাবে ফার্স্ট, এটা হয়ে যাবে লাস্ট। মানে সলিউশন আমি এক সেমভাবেই করব, কিন্তু ডাটাটাকে অর্ধেক 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 করে করে করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, ফ্লোরের পার্ট অ্যালগোরিদমে অ্যাড করা লাগবে না। অ্যালগোরিদম মানে আপনার এত খুঁটিনাটি জিনিস না। হ্যাঁ, অ্যালগোরিদমে ফ্লোরের পার্ট অ্যাড করা লাগবে না। সো এই হলো কাহিনী আমাদের এই অ্যালগোরিদমটার। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝছেন। এখন দেখেন অ্যালগোরিদমে যদি n সংখ্যক ডাটা থাকে, তাহলে আমি কিভাবে সলভ করতেছি জিনিসটাকে, যে প্রথমে পাঠাচ্ছি প্রথমে n পাঠাইলাম, এই বেচারা n/2 হয়ে গেল। পরে ধরেন এই অর্ধেকে নাই, আমি এই অর্ধেক নিয়ে কাজ করাবো, সেটা আবার কি হলো, n/4 হয়ে গেল। এভাবে করতে করতে সে খালি অর্ধেকই হচ্ছে, মানে কে আমি 2 ভাগ করতেছি, আবার 2 ভাগ করতেছি, আবার 2 ভাগ, আবার 2 ভাগ, এভাবে করে করে আমি লাস্ট পর্যন্ত 2 ভাগই করতেছি, করে আমার ফাইনাল ডাটাটা পেয়ে গেলাম। তাইলে অ্যাকচুয়ালি এর উপর আমি কিভাবে কাজ চালাচ্ছি, n সমান সমান 2^1, আবার এটাকে যদি আবার 2 ভাগ করি 2 স্কোয়ার হবে, এটাকে যদি আবার 2 ভাগ করি 2 কিউব হবে। এভাবে করতে 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 n সমান সমান 2^k, মানে এমন ভাগ কে টাইমস পর্যন্ত আমি তাকে 2 ভাগ করলামই, 2 ভাগ করতেই থাকলাম। তাহলে লাস্টের যখন আমি 2 ভাগ করলাম তখনই তো আমি অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমি কি লিখতে পারি, 2k সমান সমান 1, অর্থাৎ লাস্টের ডাটাটা পাওয়া মানে কি, একটা ডাটা আছে লাস্টে ভাগ করতে করতে, যেটা আমার মিডিয়াল ডাটা, সেটাকে পেয়ে গেলাম n। অথবা আমি বলতে পারি যে কে মানে n সংখ্যক ডাটাকে 2k টাইমস ভাগ করলেই আমি আমার ডাটাটা, আমার মানে যেই ডাটাটা আমার দরকার সেটা আমি পেয়ে যাব। তাইলে আমি বলতে পারি কি এটা কনস্ট্যান্ট, মানে কে
2 টু দি পাওয়ার k পর্যন্ত তুমি ভাগ করলেই তুমি ডাটা পাবা অথবা ফাইনাল রেজাল্টে পৌঁছে যাবা। সেজন্য আমি বলতে পারি কি n/2 টু দি পাওয়ার k সমান কনস্ট্যান্ট। তাহলে আমি কি লিখতে পারি, n/2 টু দি পাওয়ার k সমান c, বা লিখতে পারি কি n সমান 2 টু দি পাওয়ার k কনস্ট্যান্ট ইন্টু n/2 টু দি পাওয়ার k। যদি লগ নেই, লগ 2 নেই, লগ 2n সমান c লগ 2, সরি লগ 2 মুছে দেই। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, লগ 2/2 টু দি পাওয়ার k। তখন হইতে পারে কি আমার সি কে লগ 2/2 মানে লগ 2n। সুতরাং কে সমান সমান সি আর লগ 2, এটা তো 1 আর সি মানে তো কনস্ট্যান্ট, সো কে সমান সমান কি লগ 2n। তাহলে আমি লিখতে পারি বিগ ও অফ লগ 2n। এটা হলো বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি। হ্যাঁ, এটাই হলো আমার কি বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি। বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি তাহলে আমি কি পেলাম, লগ 2n। সবাই কি বুঝছেন? এই পর্যন্ত বলেন যে বাইনারি সার্চ ডিভাইড অ্যান্ড কনকার প্রসেসটা অ্যাপ্লাই করার পর আমরা কি বুঝলাম কিনা। সবাই কি বুঝেছেন? সবাই বুঝছেন? আচ্ছা, আমি কিন্তু একটা প্রবলেম করতে দিব, দেখি কে পারে। সবাই বুঝছেন না? লগের হিসাব বুঝি নাই, কোনটা বুঝেন নাই লগের হিসাব? দেখেন দুই পাশে লগ নিলাম। হ্যাঁ, আচ্ছা লগের হিসাবটা আমি আবার করাচ্ছি এখানে। হ্যাঁ, দেখেন একজন বুঝে নাই। তাহলে দুই পাশে যদি লগ নেই, লগ 2n সমান সমান সি লগ 2 টু দি পাওয়ার k, মানে দুই পাশে লগ নিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা এই পাশটা আমার লগ 2nই থাকলো। এই পাওয়ার 2/2 হলে এই পাওয়ারটা আগে চলে আসে না, তাহলে সি কে লগ 2/2। তাহলে লগ 2/2 মানে আসলে 1, লগ 2/2 মানে কত 1। তাহলে এই পাশে আমার লগ 2nই আছে আর লগ 2/2 মানে 1, তাহলে থাকবে কি সি কে। এখন সি মানে কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো লেখার দরকার নাই। তাহলে কে সমান সমান কি পাই, লগ 2n পাই। এটা আমার টাইম কমপ্লেক্সিটি। সাইমন, ইসলাম, সিয়াম। আচ্ছা, সো তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমরা টাইম কমপ্লেক্সিটি বাইনারি সার্চের বের করলাম। এটা হলো আমাদের টাইম কমপ্লেক্সিটি কাহিনী। আচ্ছা, সো আমরা এভাবে ডিভাইড অ্যান্ড কনকার প্রবলেম আসলে পারবো। সো আমি আগে বলছি ডিভাইড অ্যান্ড কনকার ভালো করে পড়বেন, ক্লাউড আইটি বই থেকে পড়বেন, পুরো ডিটেলস লেখা আছে, পড়ে তার উদাহরণগুলো ভালো করে শিখবেন এবং 2-3টা উদাহরণ শিখে নেবেন। সো প্রবলেম 1 এটা আপনারা এখন সলভ করবেন। প্রবলেমটা হলো এরকম, আমি লিখি 4, 8, 19, 25, 34, 39। সবার সামনে খাতা কলম নেন যাদের সামনে আছে। 45, 48, 66, 75, 89, 95। আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো দেশের লকডাউন ছেড়ে দিছে এবং খুব সম্ভবত সেপ্টেম্বর মাস থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে আপনাদের। সেপ্টেম্বর মাস থেকে মোটামুটি স্টুডেন্টদেরকে টিকা দিয়ে পরীক্ষা শুরু হয়ে যাবে। সো আপনাদের হাতে ধরে নেন যে 1 মাস সময় আছে। সো যা করবেন 1 মাসের মধ্যে শেষ করতে হবে। সো সেই হিসাবে পড়াশোনা করেন। হ্যাঁ, আচ্ছা পরে আবার বললেন না যে ভাই টাইম তো পাইলাম না, আমি আবারও বলছি। হ্যাঁ, তো এই যে লিস্টটা আছে, এই লিস্টের মধ্যে আমি একটা আইটেম দিলাম 89। আমাকে বলতে হবে এই 89 খুঁজতে কতগুলো কম্পারিজন লাগবে, কতগুলো স্টেপ বা কম্পারিজন লাগবে, কতগুলো স্টেপ বা কম্পারিজন লাগবে। আমি আবার বলছি যে 89 খুঁজতে কতগুলো কম্পারিজন বা স্টেপ লাগবে। দেখি তো কে বের করতে পারেন, দেখি কে বের করতে পারেন। সময় 2 মিনিটের কম।
দেখি কতগুলো স্টেপ লাগবে, কে বলতে পারেন? 3 টাইমস। অনেকেই 3 টাইমস অ্যান্সার দিয়েছেন। আচ্ছা আচ্ছা, সো আমরা একটু চেক করে দেখি 3 টাইমস কিনা। একজন 4 বলছে, তো দেখি আমার স্টেপ আছে কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা লাগবে, তাই না? 1 প্লাস 12/2 মানে 13/2, তাহলে 7 দোকানের 14, 6 দোকানের 12, 6.5 মানে 6 হলো আমার মেইন ভ্যালু, তাই না? 6 ফ্লোর 6, তাহলে এটা হলো আমার অর্ধেক ভ্যালু। তাহলে যদি খুঁজি, তাহলে এটা নিলাম, হ্যাঁ, এটা আমার লাস্ট। তাহলে আমার কি, আমি খুঁজতেছি 89, 89 বড়, তার মানে অর্ধেক করা লাগবে এটাকে আবার। তাহলে এটা আমার ফার্স্ট ভ্যালু, 6 যোগ 12/2 আবার হবে 6 12 যোগ 2 12 6 7 8 18/2 মানে 9 হলো আমার অর্ধেক ভ্যালু। আমি খুঁজতেছি কত, স্টেপ 2 তে চলে আসছি, হ্যাঁ, আমি খুঁজতেছি 89 যেটা 9 থেকে বড়, তো ওকে আবার অর্ধেক করা লাগবে। তাহলে এখন হবে 9 যোগ 12/2 মানে 9 10 11 21/2 মানে 10.5 মানে 10 মানে ও আমার অর্ধেক। তাইলে স্টেপ 3 তে আসি, এটা এটা করলে মিড ভ্যালুটা 89 পেয়ে যাচ্ছি, মানে স্টেপ 3 তে আমার কাজ শেষ, স্টেপ 3 তে কাজ শেষ, তাই না? একটা স্টেপ আমার, দুইটা স্টেপ আমার, তিনটা স্টেপ, তাহলে এক স্টেপ 2 স্টেপ 3 স্টেপ, 3 স্টেপেই আমি ডাটা পেয়ে গেলাম, মানে 3 স্টেপ বা 3 কম্প্যারিজন লাগবে। তাহলে কয়টা স্টেপ বা কম্প্যারিজন লাগবে? 3 স্টেপ বা 3 কম্প্যারিজন লাগবে আমাদের, ঠিক আছে? সো দিস ইজ কল্ড ডিভাইড অ্যান্ড কনকার। আচ্ছা, তাহলে বুঝলাম সবাই, সবাই বুঝলাম। তাহলে হোমওয়ার্ক, কনভেক্স হল প্রবলেম। তাইলে আমি আপনাদেরকে ডিভাইড অ্যান্ড কনকারের মার্ক শর্ট, বাইনারি সার্চ, ডিটেলস সব কিছু আমি পড়াইছি, তাই না? সবগুলো পড়াইলাম এবং আপনারা নিশ্চয়ই সবগুলো জিনিস বুঝছেন। তাইলে হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। 10 প্লাস 12 মানে 22 হবে, মানে 11। ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে ভাই, আপনি ঠিক আছেন। হ্যাঁ 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 হ্যাঁ, সমস্যা নাই, হ্যাঁ, যাই হোক এটাই আর কি। সো আপনারা কনভেক্স সলভ প্রবলেম বাসায় পড়বেন, এটা পরীক্ষায় আসে, এটা আমি নিজে পড়াবো না আপনাদেরকে, পরীক্ষায় আসে। কোথায় আসছিল? বুয়েটে। তো লাস্ট যে সর্টিং অ্যালগোরিদম ক্লাসটা আমি আপনাদেরকে নিয়েছি, সেই সর্টিং অ্যালগোরিদমে আমরা অনেকগুলো জিনিস শিখেছিলাম। সো সেই অনুযায়ী কনভেক্স হল প্রবলেম, এই প্রবলেমটা আপনারা নিজেরা পড়বেন, এই প্রবলেমটা আপনারা নিজেরা পড়বেন। আচ্ছা, সো আমরা তাহলে কি কি শিখলাম? আজকে আমরা একটা মজার জিনিস শিখব। আচ্ছা, আমি ভুল করি সমস্যা নাই, স্টেপ 3টা হবে। কানিস ফাতেমা কলি, হ্যাঁ, এগুলো আপনারা একটু নিজেরা নিজেরা দেখে নেন, কোনো সমস্যা নেই আপু, এটা তো খুবই সহজ একটা ব্যাপার। ধরেন আমি হলো যে হিসাব করতে যে ভুল লিখছি, কোনো সমস্যা নাই, এটা আপনি নিজে লিখে নেন। আচ্ছা, সো আমরা আজকে আরেকটা জিনিস দেখব। এখন আমরা কি দেখব? লেখার অ্যালগোরিদম, লেখার প্রসেস, হ্যাঁ, অ্যালগোরিদম লেখার প্রসেস, সেই জিনিসটা আমরা একটু শিখব। সো আমরা এটা মুছে ফেলি। আমরা কালকের ক্লাসে শিখব হলো গ্রিডি অ্যালগোরিদম, কালকের ক্লাসে শিখব গ্রিডি আর ডাইনামিক প্রবলেম, হ্যাঁ। আচ্ছা, ডাইনামিক প্রবলেম ওই জিনিসগুলো আমরা শিখব। আজকে আমরা এখন আমরা শিখব যে ডিফারেন্স বিটুইন
অ্যালগরিদম কোড সুডো কোড। আমরা এখন কি শিখব যে অ্যালগরিদম কোড অ্যান্ড সুডো কোড এই জিনিসের মধ্যে ডিফারেন্ট কি। আমরা যদি এই জিনিসের মধ্যে ডিফারেন্ট বুঝতে পারি তবেই আমরা আমাদের অনেক সমস্যার সমাধান করতে পারবো। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ। আচ্ছা, তো আমরা তাহলে চলে আসি প্রথমে চলে আসি এতক্ষণ অ্যালগরিদম পড়ছি, তারপর একটু ডিফারেন্ট দিয়ে পড়া যাবে অ্যালগরিদম কি, কোড কি, সুডো কোড কি, এই তিনটা জিনিসের প্রবলেম আমরা একটু দেখব। আচ্ছা, তাইলে ভাই আমি কি প্রবলেম, কি কোনো একটা সমস্যা নিয়ে আমি সলভ করব। হ্যাঁ, একটু 1 মিনিট করেন, সবাইকে 1 মিনিট রেস্ট, তারপরে আমি এই জিনিসটা শুরু করতেছি। এক মিনিট রেস্ট। আমরা আজকে সুডো কোড, অ্যালগরিদম অ্যান্ড সি কোড তিনটা জিনিসকে আমরা খুব ভালো করে শিখবো। হ্যাঁ, খুব ভালো করে শিখবো, একটু খেয়াল করি। ও সরি সরি সরি, আরেকটা জিনিস আছে বাদ দিয়ে গেলাম, একটু মুছি। আরেকটা জিনিস, সেটা হলো আমাদের ফ্লো চার্ট। আমরা এই জিনিসটা আজকে খুব ভালো করে শিখব। তাহলে আমরা চলে আসি, আমরা এবার জিনিসগুলো শিখি। সবাই রেডি তো নাকি? এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমি আমার জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করি। সেটা হলো আমরা এখানে শিখব ফ্লো চার্ট, অ্যালগরিদম, তারপর লিখব সি কোড, তারপর লিখব সুডো কোড। তাহলে আমরা কিসের জন্য লিখব? এরিয়া অফ এ সার্কেল বের করার জন্য লিখি আমরা। হ্যাঁ, আমরা এরিয়া অফ এ সার্কেল বের করার জন্য লিখি এরিয়া অফ এ সার্কেল। আমরা এরিয়া অফ এ সার্কেল বের করার জন্য এই একটা সমস্যার জন্য আমরা 4 ধরনের প্রবলেম লিখব। ধরেন পরীক্ষায় আসলো যে সুডো কোড কী জিনিস, এগুলা কী জিনিস, এই জিনিসগুলো পরীক্ষায় আসলো, তখন আমরা কিভাবে দিব সেটা একটু শিখব। তার আগে আমি একজনের প্রশ্নে অ্যান্সার দিচ্ছি। সেটা হলো এমডি ফুয়াদ বলছে বাই ট্রি গ্রাফ। ট্রি গ্রাফ মানে কি রে ভাই? আমি তো ট্রি পড়াইছি, গ্রাফ তো পড়াবো, গ্রাফও পড়াইছি, আরও জিনিস পড়াবো নেক্সট ক্লাসে। আমি আগে শেষ করি, তারপর দেখেন। হ্যাঁ, সো আমরা যদি সুডো কোডের সার্কেলের জন্য যাই, সার্কেল কিভাবে নির্ণয় করে ম্যাথটা যদি আমি একটু দেখাই, যে সার্কেলের হলো আমরা সার্কেল সম্পর্কে জানি হলো পাই আর স্কোয়ার, অর্থাৎ পাই আর স্কোয়ার এরিয়া। এরিয়া অফ এ সার্কেল কি জানি আমরা? পাই আর স্কোয়ার, তাই না? সো এইটা হলো আমাদের মেন কাহিনী। তাহলে আমরা এখানে কি লিখবো? ফ্লো চার্টে প্রথমে স্টার্ট, তারপর আমরা নিব হলো যে আর এর মানটা ইনপুট নিব। সো আমরা এখানে লিখে দিতে পারি যে ইনপুট আর ইনপুট নেই। তারপর আমরা কি করব? একটা রেক্টেঙ্গেল বক্সের মধ্যে এরিয়া ফাইন্ড করব, তাই না? তাহলে কি লিখব? এরিয়া সমান সমান 3.14 ইন্টু আর, এটা আমরা নিলাম। নেওয়ার পরে আমরা কি এরিয়া পেয়ে গেলাম। এরিয়া পাওয়ার পরে আমরা কি করব? যে জিনিসটাকে প্রিন্ট করে দাও। হ্যাঁ, তাহলে আমরা আরেকটা নিলাম, নিয়ে লিখলাম যে প্রিন্ট এরিয়া। তারপরে কি আমাদের এন্ড মানে খতম।
সবাই কি ফ্লো চার্টটা বুঝছি? ফ্লো চার্ট কি জিনিস? ফ্লো চার্ট হলো ডিসিশন মেকিং। ফ্লো চার্ট ব্যাপারটা হলো যে আমার অ্যালগরিদম আসলে কিভাবে যাবে। তো ফ্লো চার্টে কিছু রুলস আছে যে তোমরা ফ্লো চার্টের রুলসগুলো হলো এরকম যে ফ্লো চার্টগুলো কীভাবে চলবে, যে আমার ফ্লো হচ্ছে কিভাবে, ডাটা ফ্লো কিভাবে হচ্ছে সেইভাবে একটা ফ্লো চার্ট বানাবো। সেখানে ডিসিশন মেকিং থাকতে পারে, ইফিলস থাকতে পারে, ডিসিশন মেকিং হয়ে এক ঘরে যাবে অথবা অন্য ঘরে যাবে, অর্থাৎ একটা গ্রাফিক্যাল ভিউ, মানে কোনো একটা প্রোগ্রামের গ্রাফিক্যাল ভিউ, যে গ্রাফিক্যালি এটা এখান থেকে সেখানে যাচ্ছে, এখান থেকে ওখানে যাচ্ছে, এই যে গ্রাফিক্যাল ভিউ, সেই জিনিসটাকে আমরা বলবো ফ্লো চার্ট। সবাই কি ফ্লো চার্টটা বুঝছেন? ফ্লো চার্ট কি জিনিস সবাই বুঝছেন না? হ্যালো এভরিওয়ান। সবাই আমরা ফ্লো চার্ট কী করে লিখতে হয় সেটা নিশ্চয়ই আমরা সবাই বুঝেছি আর কি। হ্যাঁ, ফ্লো চার্ট অনেক সহজ। সো তাহলে এটা অনেক সহজ, তাই না? ফ্লো চার্টটা অনেক সহজ। এখন আমরা লিখব যে কিভাবে তার অ্যালগোরিদম ডিফাইন করা লাগে। আমি আচ্ছা ইফেলস দিয়ে এক্সাম্পল আক্তারুজ্জামান একটু পরে দিচ্ছি ভাই। হ্যাঁ, এখন আমি তার একটা অ্যালগোরিদম লিখব। তাহলে অ্যালগোরিদমের প্রথম কাহিনী হলো, অ্যালগোরিদম এভাবে আমরা লিখতে পারি। আমি সুন্দর করে একটু লিখি। অ্যালগোরিদম অ্যালগোরিদম কীভাবে লিখতে পারি, যে স্টেপ 1, দেখেন আমি একটা বড় করে লিখবো, আপনারা এগুলো স্টেপ 1 না লিখলেও চলবে। হ্যাঁ, স্টার্ট, স্টেপ 2, ইনপুট, না এটা আরেকটু সুন্দর করে লেখা যায়, ইনিশিয়ালাইজ এরিয়া রেডিয়াস and define pi, initialize area radius and define pi। আচ্ছা, ডিফাইন পাই, তাই না? আমরা এভাবে পাই ডিফাইন করলাম। তারপর কি করব, দেখেন আমি কিন্তু বড় করে লিখতেছি। হ্যাঁ, এত বড় না করলেও চলবে, একটু শর্টকাট লিখতেও চলবে। তারপরে লেট পাই ইজ ইকুয়াল টু 1416, স্টেপ 4, ক্যালকুলেশন এরিয়া। আচ্ছা, এই হলো আমাদের অ্যালগোরিদম লেখার প্রসেস। আমরা কিন্তু অনেক বড় বড় অ্যালগোরিদম এতদিন দেখে আসছি, তাই না ভাই? আমরাও এতদিন বড় বড় অ্যালগোরিদম দেখে আসছি। আজকে আমি একটা ছোট অ্যালগোরিদম একদম সহজভাবে বুঝাইলাম। তাহলে স্টেপ 1 যদি স্টার্ট আর স্টেপ 6-এ যদি এক্সিট লেখা মাঝখানে কিছু না লেখেন তাহলে কিন্তু লাড্ডু দিবে। হ্যাঁ, সো আমরা কি করলাম, প্রথমে এই ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করলাম, যে পরীক্ষায় আসলে আমরা এভাবে লিখব। ঠিক আমি যেভাবে লিখতেছি আমরা পরীক্ষায় আসলে ঠিক এভাবে লিখব। তাহলে কি লিখবো এভাবে পরীক্ষা আসলে, যে স্টেপ 1 স্টার্ট, তারপর ইনিশিয়ালাইজ করলাম ভেরিয়েবল, ইনিশিয়ালাইজ এখানে ভেরিয়েবল লিখবেন। হ্যাঁ, ভেরিয়েবল, ইনিশিয়ালাইজ ভেরিয়েবল এরিয়া রেডিয়াস অ্যান্ড ডিফাইন পাই, মানে পাইকেও আমি ডিফাইন করলাম। আচ্ছা, স্টেপ 3-তে কী লিখলাম, পাইয়ের মানটাকে ইনিশিয়ালাইজ করলাম, বাকিগুলো তো ইনিশিয়ালাইজ করা লাগবে না। আচ্ছা, তারপরে কি
ক্যালকুলেশন, তারপর আমি কি করলাম, ক্যালকুলেশন পাই আর ইন্টু আর। ও আমি একটা স্টেপ মিস করে গেছি, সরি। এখানে স্টেপ 4-এ লিখবেন ইনপুট ইনপুট আর বা রেডিয়াস ইনপুট আর, তাহলে এটা স্টেপ 5 হয়ে যাবে ক্যালকুলেশন, এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 7। আচ্ছা আমি একটু মিস করে গেছি, তাহলে ইনপুট আর হলো স্টেপ 4, আমি কী নিব, ইনপুট আর নিলাম। স্টেপ 5-এ কি, ক্যালকুলেশন এরিয়া অথবা ক্যালকুলেট দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এটা বলে আমরা এটা লিখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে প্রিন্ট এরিয়া এক্সিট। তাহলে আসলে কাহিনীটা কি, কাহিনীটা হলো একটু কথা লিখব আর ম্যাথমেটিক্যাল টার্ম, একটু কথা লিখব আর ম্যাথমেটিক্যাল টার্ম দিব। হ্যাঁ, যখন আমরা অ্যালগোরিদম লিখতে বলবে তখন মাস্ট বি এই কথাগুলো লিখতে হবে। হালকা একটু কথা লিখব, লিখে আমরা এই ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে ইউজ করব। আমি কি বললাম আবার বলি, যে যখন আমরা কোনো অ্যালগোরিদম লিখব তখন আমরা হালকা একটু কথা লিখব, তারপরে এই ম্যাথমেটিক্যাল মানে এই লাইনগুলো ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা ইউজ করে পুরোটা জিনিসকে এরকম স্টেপ করে ভাগ করে দিব। সো সবাই কি বুঝছেন অ্যালগোরিদম কীভাবে লিখতে হবে? আমরা তো অনেকগুলো বড় বড় অ্যালগোরিদম লিখে ফেলছি, তো প্রসেসটা কি বুঝছেন কীভাবে অ্যালগোরিদম লিখতে হবে? এভরিবডি আমার কোশ্চেনের অ্যান্সার দেন, কীভাবে অ্যালগোরিদম লিখতে হবে সেটা প্রসেস বুঝছেন? সময় নাই, একটু তাড়াতাড়ি করতে হবে। সবাই কি বুঝেছেন? ওকে ফাইন। আচ্ছা তাইলে আমরা ঠিক অ্যালগোরিদমগুলোকে এভাবেই লিখব। আচ্ছা হ্যাঁ, কীভাবে সি প্রোগ্রাম লিখব পরীক্ষার খাতায়, এই যে যেটা আমি এখন দেখালাম স্ক্রিনে, আমরা ঠিক এইভাবে লিখে ফেলবো। হ্যাঁ, সো আমরা অ্যালগোরিদম নিশ্চয়ই ইজিলি বুঝছি, যে না প্রোগ্রাম নিশ্চয়ই বুঝছি। এবার আমরা চলে আসি সুডো কোডে। সুডো কোড কী জিনিস? হ্যাঁ, সুডো কোডটাই আমাদের খুব ইম্পর্ট্যান্ট, এটা একটু দেখতে হবে। হেডার ফাইল লেখা লাগবে না। সুডো কোড ইজ অ্যান আর্টিফিশিয়াল অ্যান্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ দ্যাট হেল্পস প্রোগ্রামার টু ডেভেলপ অ্যালগোরিদম। মানে সুডো কোড হলো একটা প্রসেস যেটার মাধ্যমে আমি অ্যালগোরিদম করতে পারি। অর্থাৎ সুডো কোডটা কি, টেক্সট বেসড ডিটেল, মানে সুডো কোড হলো আমার টেক্সট বেসড, মানে ইংলিশ টেক্সট, মানে ইংলিশ টেক্সট, মানে সুডো কোড হলো যে আমার ইংলিশ টেক্সটে আমি যেভাবে লিখি ঠিক সেভাবে লিখবো, মানে ইংলিশ টেক্সট, তো ইংলিশ যেভাবে লিখি সেই অনুযায়ী আমি সুডো কোড লিখবো। হ্যাঁ, সো জিনিসটা যদি আমি আর একটু ক্লিয়ার করি, তাহলে আমি আর একটা লেখা নিয়ে আসি আপনাদের কাছে বোঝানোর জন্য। আচ্ছা, সো এই যে এবার বুঝাই, লেখা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন।
তাহলে এখানে বলছে কি যে সুডোকোড কনসিস্ট অফ শর্ট ইংলিশ ফ্রেজেস, মানে শর্ট ইংলিশ ফ্রেজ, আমরা ছোট ছোট ইংলিশ ফ্রেজ ইউজ করবো অ্যান্ড এক্সপ্লেন স্পেসিফিক টাস্ক উইদিন এ প্রোগ্রাম, মানে একটা প্রোগ্রামের মধ্যে যেগুলো টাস্কগুলো আছে সেগুলো ইংলিশে বর্ণনা করব, সেগুলো আমরা কি ইংলিশে বর্ণনা করব। সো সুডোকোড হলো এমন একটা জিনিস, আমার সুডোকোড হলো কি এমন একটা জিনিস যেখানে জিনিসগুলোকে আমি ইংলিশে বর্ণনা করব, যেখানে কি ইংলিশে বলতে কি বুঝাচ্ছি ভাই, আমি ইংলিশে লিখতে বর্ণনা করে বলতে বুঝাচ্ছি যে আমরা ডিটেলস, তার ডিটেলসটা মানে ইংলিশে লিখে লিখে আমরা সবাইকে বুঝাবো। হ্যাঁ, এটাই আর কি। তো আমরা একটা সুডোকোড লিখি। তাহলে আমরা এটা মুছে দেই। সবাই একটু মনোযোগ হবেন প্লিজ, এই যে সুডোকোডটাই আমাদের শেষ আজকের পড়া, সবাই একটু মনোযোগ হইতে হবে। হ্যাঁ, তখন সুডোকোড লেখার সময় আমরা কি করব, হ্যাঁ তখন আমরা লিখব নাম্বার 1 বিগেইন ইনিশিয়াল নাম্বার আর পাই এরিয়া, টেক ইনপুট, আমরা ইউজ করব যে বিগেইন ইনিশিয়াল নাম্বার আর পাই, জাস্ট ইংলিশ লেটারের মতো, জাস্ট ইংলিশ আমরা যেভাবে ইউজ করি সেভাবে ইউজ করব ছোট ছোট ফেজে। তাহলে কি বিগেইন লিখলাম, ইনিশিয়াল নাম্বার আর পাই এরিয়া, ঠিক এভাবে লিখবো। টেক ইনপুট আর, যে তুমি আর এর ইনপুট নিবা, তারপর এরিয়া ক্যালকুলেশন করবা, আউটপুট দ্য এরিয়া অফ দ্য ফ্লোটিং নাম্বার এন্ড করে দিবা। জাস্ট এই কটা স্টেপে আমরা আমাদের সুডোকোডটাকে করে ফেলবো আর কি। হ্যাঁ, সুডোকোডটাকে করে ফেলবো। আচ্ছা, এর থেকে বেশি আর আমাদের কিছু করা লাগবে না। এর থেকে বেশি আমাদের আর কিছু করা লাগবে না। আচ্ছা, লাইভে ইন্টারাপ্ট হয়েছিল, নেটটা স্লো হয়ে গেছিলো, এখন আমার নেট ফাস্ট হয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। তো আমি কি বললাম যে সুডোকোড আমরা ইংলিশ লেটার যেভাবে লিখবো ঠিক সেভাবে লিখবো, মানে ইংলিশে যেভাবে বোঝানো যায় কাউকে। ধরেন আমি দিবাকরকে বুঝাচ্ছি যে দিবাকর এই এরিয়া বের করার জন্য লেখো, তখন আমি বললাম যে তুমি প্রথমে শুরু করবা বিগেইন, তারপর তুমি ইনিশিয়াল নাম্বার করবা আই আর পার এরিয়া, তারপর ইনপুট নিবা, আর এর ইনপুট নিবা, ক্যালকুলেশন করবা, মানে জাস্ট মানুষকে যেভাবে বোঝানো যায় ইংলিশে ঠিক সেভাবে বুঝালাম। সো আমরা ফ্লো চার্ট কী জিনিস, অ্যালগোরিদম কী জিনিস, সি কোড কী জিনিস, সুডোকোড কী জিনিস, সেই চারটা জিনিস নিশ্চয়ই বুঝেছি না সবাই? সবার অ্যান্সার চাচ্ছি, এই চারটা জিনিস কি সবাই বুঝেছি? এভরিওয়ান, আমি সবার কাছ থেকে একটু উত্তর চাচ্ছি যে এই চারটা জিনিস আমরা সহজে বুঝলাম কি না। যে সুডোকোড, অ্যালগোরিদম, সি কোড অ্যান্ড ফাইনালি আমাদের সুডোকোড, এই সব জিনিসগুলোকে ক্লিয়ার হয়েছে কি না? আচ্ছা, তাহলে পরীক্ষার হলে কি আমরা লিখতে পারবো?
আচ্ছা, তাহলে পরীক্ষা হলে আসলে তাহলে আমরা এই জিনিসগুলোকে, এই 4টা ভাগ আমরা আজকে শিখলাম, আমি বেসিকটা ধরাই দিলাম। এখন আপনারা কি করবেন, এখন এই 4টা জিনিস খুব ভালো করে পড়ে ফেলবেন, খুব ভালো করে বিভিন্ন সাইট মাইট থেকে বা বিভিন্ন জায়গা থেকে পড়বেন। পড়ে না না, শুরু করে ক্যালকুলেশন কিভাবে করলাম এভাবে না বললেও হবে, শুরু করে ক্যালকুলেশন কিভাবে করলাম সেইভাবে না না বললেও হবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। যাই হোক, তারপরেও আমরা খুব ইজিলি জিনিসগুলোকে করতে পারবো আর কি। আচ্ছা, তাইলে এখন আমি আপনাদেরকে কি দেখাবো, আমি লাস্ট শুরু করে দেখাবো। তাহলে আমরা একটু বুঝি, হ্যাঁ। আজকে আমরা যেহেতু বাইনারি সার্চ শিখেছি, সো আমরা বাইনারি সার্চের শুরু করে দেখবো, হ্যাঁ। সো বাইনারি সার্চের শুরু কোড কি, যে আমরা প্রথমে স্টার্ট করলাম, তারপরে আমি দেখি কি করা যায়। তাহলে কি, ইনপুট দ্য শর্টেড অ্যারে, এই দেখেন শর্টেড অ্যারে ইনপুট নিলাম, আমি পুরো ইংলিশে বলে দিচ্ছি, হ্যাঁ, পুরো ইংলিশে কিন্তু বলে দিচ্ছি। অ্যান্ড এলিমেন্ট যে ইনপুট নেব টু বি সার্চ ইন এক্স, সাইজ অফ দ্য অ্যারে ইন সাইজ,